সুপ্রিয় শিক্ষার্থী ও দর্শকবৃন্দ সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি এস এম তাহমিদ সাদিক আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরো একটি নতুন সমসাময়িক বিষয়ের উপর ভিডিও নিয়ে। বেশ কয়েকদিন ধরেই কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের একটি বিজ্ঞপ্তি ফেসবুক সহ বিভিন্ন মিডিয়াতে প্রচারিত হচ্ছে। যেখানে বলা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা বিশেষ মঞ্জুরির জন্য আবেদন করতে পারবে এবং একটি অনুদান কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে প্রদান করা হবে। তো আমার আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে এই বিজ্ঞপ্তিটি আসলে কি? এর নীতিমালাতে কি বলা হচ্ছে? এই নীতিমালা সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং আবেদন কিভাবে করবেন? কত টাকা করে একজন শিক্ষার্থী বা শিক্ষক বা কর্মচারী বা একজন শিক্ষা প্রতিষ্ঠান পাবে? কি, কি কারণে পেতে পারে? এই সকল বিষয় নিয়ে এমনকি কি, কি কাগজপত্র প্রয়োজন হতে পারে? যোগ্যতা কি, কি? কিভাবে এগুলো বরাদ্দ করা হবে ডিটেইলস আলোচনার জন্যই আজকে আমার মূলত এই ভিডিওটি। আশা করি সকলে ভিডিওটি সম্পূর্ণটি দেখবেন। আপনারা সকল কিছু বুঝতে পারবেন ভালোভাবে। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই এটি শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিবেন এবং ভিডিওটি পছন্দ হলে লাইক প্রদান করবেন। তো চলুন শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, প্রথমেই আমরা জেনে নেব যে এই যে অনুদানটি প্রদান করা হবে সেটি আসলে কোন নীতিমালার আলোকে। মূলত কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের অনুদান প্রদানের জন্য অনুসরণীয় নীতিমালা সংশোধিত 2021 নামে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ জারি করেছে। সেই নীতিমালার আলোকেই মূলত এই অনুদানটি প্রদান করা হবে। তো চলুন দেখে নিই এই নীতিমালার মধ্যে আসলে কি, কি বলা রয়েছে। প্রথমেই এই নীতিমালার ৪ নম্বর অনুচ্ছেদে বলা রয়েছে কোন, কোন শিক্ষা প্রতিষ্ঠান এখানে আবেদন করতে পারবে। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা প্রতিষ্ঠান বলতে স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি সংযুক্ত অথবা স্বতন্ত্র অনুদানপ্রাপ্ত অথবা অনুদানবিহীন ইবতেদায়ী মাদ্রাসা ও স্বীকৃতিপ্রাপ্ত অথবা এমপিওভুক্ত কারিগরি অথবা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান বোঝাবে। অর্থাৎ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হতে হবে মূলত। শিক্ষক কর্মচারীর ক্ষেত্রেও তাই। শিক্ষক কর্মচারী কিন্তু এই সকল বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা তাদের অনুদানের জন্য আবেদন করতে পারবে। পক্ষান্তরে শিক্ষার্থী কিন্তু সরকারি এবং বেসরকারি উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই কিন্তু আবেদনের সুযোগ পাবে। এখানে ঘয়ে বলা হচ্ছে জটিল ও ব্যয়বহুল রোগ। যে সকল জটিল ও ব্যয়বহুল রোগের জন্য তারা আবেদন করতে পারবে অনুদান পাওয়ার জন্য সেটি হচ্ছে ক্যান্সার, হৃদরোগ, কিডনি ব্যাধি, হেপাটাইটিস, ডায়াবেটিস মেলিটাস, পক্ষাঘাত, বক্ষব্যাধি, কৃত্রিম অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন এই সকল রোগের ক্ষেত্রে অথবা দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত এই সকল জটিল ও ব্যয়বহুল রোগের ক্ষেত্রে কিন্তু এই অনুদানের জন্য আবেদন করতে পারবে শিক্ষার্থী ও শিক্ষক কর্মচারীরা। দৈব দুর্ঘটনা বলতে মূলত দৈব বা দৈবযোগে ঘটা বা আকস্মিক দুর্ঘটনা বোঝাবে। এমন হতে পারে যে ইলেকট্রিক শক কাজ করতে গিয়ে ইলেকট্রিক শক খেয়েছে কিংবা কোনো প্রকার অ্যাক্সিডেন্ট এই ধরনের ক্ষেত্রে কিন্তু আবেদন করার সুযোগ পাবে। প্রতিবন্ধী বলতে যেকোনো কারণে ঘটিত দীর্ঘমেয়াদী বা স্থায়ীভাবে শারীরিক, মানসিক, বুদ্ধিগত, বিকাশগত বা ইন্দ্রিয়গতভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে বোঝাবে। এবারে আমরা দেখব অর্থ প্রাপ্তির জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও শর্তাদি কি, কি? অর্থাৎ এই যে অনুদান সেই অনুদান পেতে হলে কি, কি যোগ্যতা বা শর্তাদি পূরণ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের মেরামত ও সংস্কার, আসবাবপত্র তৈরি, খেলাধুলার সরঞ্জাম ক্রয়, প্রতিষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী বান্ধব পরিবেশ তৈরি করা এবং পাঠাগারের উন্নয়ন কাজের জন্য মঞ্জুরির আবেদন করতে পারবে। অর্থাৎ এটি কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য। অর্থাৎ যে সকল শিক্ষা প্রতিষ্ঠান এই অনুদানের জন্য আবেদন করবে তাদের কারণ হিসেবে কিন্তু এই বিষয়গুলো উল্লেখ করতে হবে। শিক্ষক কর্মচারীগণ তাদের জটিল ও ব্যয়বহুল রোগ এবং দৈব দুর্ঘটনার জন্য মঞ্জুরির আবেদন করতে পারবেন। শিক্ষক কর্মচারীরা কিন্তু অন্য কোনো ক্ষেত্রে আবেদন করতে পারবেন না। শুধুমাত্র জটিল ও ব্যয়বহুল রোগ যদি তাদের থেকে থাকে এবং কোনো কারণে দৈব দুর্ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলোর জন্য তারা মঞ্জুরির বা অনুদানের প্রাপ্তির আবেদন তারা করতে পারবে। শিক্ষার্থীগণ জটিল ও ব্যয়বহুল রোগের জন্য আবেদন করতে পারবে। দৈব দুর্ঘটনা
এটির জন্যও আবেদন করতে পারবে এবং পাশাপাশি শিক্ষা ব্যয় নির্বাহের জন্য মঞ্জুরি আবেদন করতে পারবে। অর্থাৎ কেউ যদি মনে করে যে সে দরিদ্রতার শিক্ষা ব্যয় নির্বাহ করতে সে পারছে না, সেই সকল শিক্ষার্থীরাও কিন্তু আবেদন করতে পারবে। এমনকি দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তবে এ বিশেষ মঞ্জুরি প্রদানের ক্ষেত্রে প্রতিবন্ধী, দরিদ্র মেধাবী ও অনগ্রসর সম্প্রদায়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার প্রদান করতে হবে। এটি অগ্রাধিকার প্রদান করা অর্থাৎ আবেদন যদি প্রয়োজনের তুলনায় বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই যে শর্তগুলো সেটি তারা খেয়াল করবে। কিন্তু আবেদন যদি শর্তের মধ্যে যতগুলো বৃত্তি বা যতগুলো অনুদান প্রদান করা হবে, যতগুলো শিক্ষার্থীকে তার মধ্যে যদি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু উপরের যে কারণগুলো জটিল ব্যয়বহুল রোগ, দৈব দুর্ঘটনা কিংবা শিক্ষা ব্যয় নির্বাহের জন্য যারা যে কারণে আবেদন করতে চাচ্ছে সেই কারণেই কিন্তু তারা আবেদন করতে পারবে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু একটি কথা স্পষ্ট যে যদি আপনি শিক্ষার্থী হিসেবে যদি আপনি মেরিটিয়াস, মেধাবী বা দরিদ্র পরিবারের সন্তান হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি অবশ্যই আবেদন করার সুযোগ পাবেন। এবারে আমরা দেখব আবেদন প্রেরণ, গ্রহণ ও যাচাই-বাছাই প্রক্রিয়া। মূলত এই আবেদনটি অনলাইনে গ্রহণ করা হবে। আবেদন গ্রহণের তারিখ বিজ্ঞপ্তির মাধ্যমে অবহিত করা হবে। আমি এখানে একটু বলে নিতে চাই সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী এই আবেদন অনলাইনে করার সর্বশেষ সময় ১০ই মার্চ ২০২১। নির খতে বলা হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে প্রাপ্ত আবেদনসমূহ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক গঠিত কমিটি যাচাই-বাছাই পূর্বক মঞ্জুরি প্রাপক শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের তালিকা চূড়ান্ত করে কর্তৃপক্ষের অনুমোদনের নিমিত্তে পেশ করবে। এখানে সেই কমিটির কথা বলে দেওয়া রয়েছে ৭ নাম্বারে। এই নীতিমালার ৭ নাম্বার অনুচ্ছেদে বলা হচ্ছে কমিটিটা কোন কমিটি হবে অর্থাৎ কমিটির মধ্যে কারা, কারা থাকবে সেটি এখানে বলা হচ্ছে। এরপরে অর্থ ব্যয়ের পদ্ধতি এবং শর্তাদি। অর্থ ব্যয়টা কিভাবে করতে হবে? ক, খ, গ, ঘ এই ৪ টিই কিন্তু মূলত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য। কতে বলা হচ্ছে বরাদ্দ পাওয়া শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিষ্ঠানের গভর্নিং বডি ব্যবস্থাপনা কমিটির সভায় আলোচনা সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে প্রাপ্ত অর্থ ব্যয় করতে হবে। অর্থাৎ যে শিক্ষা প্রতিষ্ঠানটি এই অর্থটি পাবেন, অনুদানটি পাবেন তারা কিন্তু ইচ্ছা করলেই বা যদি ধরেন প্রধান শিক্ষক বা প্রিন্সিপাল পেয়ে গেলেন তিনি কিন্তু ইচ্ছা করলে এটি ব্যবহার করতে পারবেন না। তাদের প্রতিষ্ঠানের যে গভর্নিং বডি বা ব্যবস্থাপনা কমিটি রয়েছে তাদের একটি সভা ডেকে সেখানে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে এই অর্থটি ব্যয় করতে হবে। তবে অবশ্যই কিন্তু এই অর্থটি যে কারণে আবেদন করেছিলেন, একটু আগেই দেখালাম, সেই কারণের মধ্যেই হতে হবে। অর্থ প্রাপ্তির ৩ মাসের মধ্যে অর্থ ব্যয় করতে হবে। অর্থাৎ আপনি অর্থ যখন থেকে পাবেন তার ৩ মাসের মধ্যেই কিন্তু আপনাকে এই অর্থটি ব্যয় করতে হবে এবং অর্থ ব্যয়ের ১ মাসের মধ্যে সম্পাদিত কাজের ছবিসহ অর্থ ব্যয়ের প্রতিবেদন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে প্রেরণ নিশ্চিত করতে হবে। এই সকল বিষয়গুলি আসলে ক, খ, গ, ঘতে উল্লেখ করা রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য। মূলত আমরা যেটি দেখব সেটি হচ্ছে ১ নাম্বার। শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের ক্ষেত্রে বরাদ্দকৃত অর্থ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও কিন্তু ব্যাংক হিসাব নম্বরে প্রেরণ করা হবে শিক্ষা প্রতিষ্ঠানের অর্থটি। কিন্তু শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে এই যে তারা যে অনুদান যারা পাবে বা যারা নির্বাচিত হবে তাদের যে মোবাইল নাম্বার অনলাইন আবেদনের সময় তারা প্রদান করবে সেই মোবাইলেই কিন্তু মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ধরুন বিকাশ কিংবা নগদ এগুলোর মাধ্যমেই কিন্তু প্রেরণ করা হবে। এবারে আমরা দেখব এই মঞ্জুরিপ্রাপ্ত অর্থের শ্রেণী ভিত্তিক বিভাজন। যদি ধরে নিন যে ৳১০০ হয় সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান কত পাবে, শিক্ষক কর্মচারী কত পাবে, শিক্ষার্থী কত পাবে তার একটি পার্সেন্টেজ এখানে দেখানো হয়েছে। এখানে একটি কথা বলে নিই, ২০১৯ সালে কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ যে অনুদানটি দিয়েছিল সেখানে কিন্তু প্রায় ৳৩,০০,০০,০০০ অনুদান প্রদান করা হয়েছিল। এবারে ধারণা করা হচ্ছে যে সেই অনুদানের অর্থটি বাড়তে পারে। তো সেক্ষেত্রে যে অনুদানটি প্রদান করা হবে তার ১৫% শিক্ষা প্রতিষ্ঠানকে দেওয়া হবে। শিক্ষক কর্মচারী পাবে ১০% আর শিক্ষার্থীরা পাবে ৭৫%। ৭৫% শিক্ষার্থী কিন্তু এই অনুদানের অর্থ পাবে মোট অর্থের। শিক্ষা প্রতিষ্ঠানের জন্য উপবরাদ্দকৃত অর্থের বিভাজন অর্থাৎ এই যে শিক্ষা প্রতিষ্ঠান ১৫% অর্থ পেল সেটির আবার বিভাজন কেমন করে হবে? বলা হচ্ছে এবতেদায়ী শিক্ষা প্রতিষ্ঠান ১০% পাবে, দাখিল এইচএসসি ভোকেশনাল সমমানের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ৪০% পাবে, আলিম এইচএসসি বিএম অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সমমানের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ৩০% পাবে এবং ফাজিল ও তদুদ্দেশ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ২০% অর্থ পাবে। এই অর্থটা কিন্তু অবশ্যই ওই ১৫% এর মধ্যে। অর্থাৎ ধরে নিন আমি ৳১০০ র মধ্যে ৳১৫ পেলাম। সেই ৳১৫ বিভাজন হবে আবার এই নিচের ১০ নাম্বারের যে
অনুচ্ছেদ রয়েছে সেখানে যে পার্সেন্টেজ বা শতকরা হার বলা রয়েছে সেই হিসাবে। আমি একটু পরে এটি বিস্তারিত বর্ণনা করার চেষ্টা করব। এবারে আমরা দেখব শিক্ষার্থীদের জন্য উপবরাদ্দকৃত অর্থের বিভাজন কেমন? অর্থাৎ শিক্ষার্থীরা যে টাকাটি পাবে বা অনুদানটি পাবে সেখানে কারা কতটুকু অর্থ পাবে? ১ম থেকে ৫ম শ্রেণী পাবে 10%, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পাবে 30% টাকা, নবম থেকে দশম শ্রেণী পাবে 30%, একাদশ ও দ্বাদশ শ্রেণী 20% বা 20% এবং স্নাতক ও চতুর্থ পর্যায়ে 10% টাকা কিন্তু তারা পাবে। এটি কিন্তু উপবরাদ্দকৃত অর্থের বিভাজন। অর্থাৎ শিক্ষার্থীরা যে 75% টাকা পাবে বা ধরে নিলাম ৭৫ টাকা পাবে, সেই ৭৫ টাকার মধ্যে কিন্তু এইভাবে বিভাজন করা হবে। যদি শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক ক্যাটাগরিতে উপযুক্ত প্রস্তাব পাওয়া না যায়, তাহলে কিন্তু ওই দুটির যে টাকা, সেই টাকা কিন্তু শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে। সেটি কিন্তু ১২ নম্বর নীতিমালার ১২ নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে। এবারে আমরা দেখব যে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে কত করে টাকা মঞ্জুরি প্রদান করা হবে। মূলত একজন একক শিক্ষা প্রতিষ্ঠান যদি হয়ে থাকে তাহলে একটি শিক্ষা প্রতিষ্ঠান ৫০,০০০ টাকা পাবেন এককালীন। একজন শিক্ষক বা কর্মচারী পাবেন এককালীন ২০,০০০ টাকা। এ ইবতেদায়ী ১ম থেকে ৫ম শ্রেণীর পর্যায়ের যে শিক্ষার্থীরা তারা পাবে ৩,০০০ করে। দাখিল এইচএসসি ভোকেশনাল পর্যায়ের প্রতি শিক্ষার্থী ৫,০০০ করে। আলিম এইচএসসি, বিএম অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পর্যায়ের শিক্ষার্থী ৬,০০০ করে এবং ফাজিল ও চতুর্থ পর্যায়ের প্রতি শিক্ষার্থী ৭,০০০ করে টাকা তারা কিন্তু পাবেন। এবারে এখানে আরো কিছু নীতিমালায় শর্ত বলে দেওয়া হচ্ছে বা কিছু নীতি এখানে প্রবেশ করানো হয়েছে। সেগুলো কিন্তু এখানে বলা হচ্ছে। এগুলো আর আলোচনা করতে না যাই আমরা সামনের দিকে এগোনোর চেষ্টা করি। এবারে আমরা দেখব একটু আগে যে বিভিন্ন প্রকার শতকরা হার বা পার্সেন্টেজের হিসাবটা দেখলাম সেটি একটু বোঝার চেষ্টা করব। ধরে নিলাম এটি ৫ কোটি টাকার একটি অনুদান। এবছর ধরে নিলাম ৫ কোটি টাকা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ তাদের পরিচালন ব্যয় হতে অনুদান হিসাবে শিক্ষক, কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদেরকে প্রদান করবে। সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান পাবে, আমরা একটু আগেই নীতিমালায় দেখেছি ১৫%, অর্থাৎ ১৫% টাকা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান পাবে। তাহলে ৫ কোটি টাকার ১৫% টাকা হয় ৭৫ লাখ টাকা। এই ৭৫ লাখ টাকা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান পাবে ৫ কোটি টাকার মধ্যে। এদিকে শিক্ষক কর্মচারী পাবে ১০%, অর্থাৎ ওই ৫ কোটি টাকার ১০%, যদি ৫ কোটি টাকা অনুদান হয় সেক্ষেত্রে 10% হিসেবে আসে প্রায় ৫০ লক্ষ টাকা। যেহেতু একজন শিক্ষক বা একজন কর্মচারী ২০,০০০ টাকা করে অনুদান পাবেন, সেক্ষেত্রে ২৫০ জন শিক্ষক কর্মচারী এই অনুদানের আওতাভুক্ত হবেন। আমি আগেই বলছি, আমি বারবার বলছি এটি কিন্তু ৫ কোটি টাকা যেটি ধরেছি এটি কিন্তু আমি একটি হিসাব বোঝানোর জন্য ধরেছি। এটি কিন্তু সঠিক নয়। এটি কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগই ভালো বলতে পারবেন। এবং অন্যদিকে শিক্ষার্থীরা পাবে ৭৫%, অর্থাৎ ৫ কোটি টাকা যদি অনুদান হয় সেক্ষেত্রে শিক্ষার্থীরা পাবে ৩,৭৫,০০,০০০ টাকা। আমরা জানি যে একটি শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু ৫০,০০০ টাকা করে পাবে সেক্ষেত্রে ইবতেদায়ী পাবে 10%, একটু আগেই দেখেছি আমরা যে 10%, অর্থাৎ ওই ৭৫ লক্ষ টাকার 10% অর্থাৎ ৭,৫০,০০০ টাকা পাবে ইবতেদায়ী প্রতিষ্ঠান। ১৫টি প্রতিষ্ঠান কিন্তু এই টাকাটি পাবে। দাখিল এইচএসসি ভোকেশনাল পর্যায়ের প্রতিষ্ঠান ৪০% টাকা পাবে। সুতরাং ৭৫ লক্ষ টাকার ৪০% প্রায় ৩০ লক্ষ টাকা, অর্থাৎ ৬০টি প্রতিষ্ঠান, প্রতিটি প্রতিষ্ঠান ৫০,০০০ টাকা করে পাবে। এভাবে আলিম, এইচএসসি, বিএম বা ডিপ্লোমা স্তরের শিক্ষা প্রতিষ্ঠান ৩০% টাকা পাবে, অর্থাৎ ২২,৫০,০০০ টাকা। ধরে নিলাম প্রায় ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠান এবং ফাজিল এবং চতুর্থ পর্যায়ের যে প্রতিষ্ঠানগুলো সেগুলো ২০% টাকা পাবে, অর্থাৎ ৭৫ লক্ষ টাকার ২০% অর্থাৎ ১৫ লক্ষ টাকা। প্রায় ৩০টি প্রতিষ্ঠান এই টাকাটি পাবে। এবারে আমরা দেখব শিক্ষার্থীরা যে ৭৫% পাবে সেই ৭৫% এর আবার বিভাজন কেমন হবে। ইবতেদায়ী প্রতিষ্ঠান যারা কিনা পাবে ১ম থেকে ৫ম শ্রেণীর শিক্ষার্থীরা পাবে ১০% টাকা। কোন টাকার? ৩,৭৫,০০,০০০ টাকার ১০%, অর্থাৎ প্রায় ৩৭,৫০,০০০ টাকা এই ১ম থেকে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে অনুদান হিসেবে মঞ্জুরি প্রদান করা হবে। যেখানে প্রতিজন শিক্ষার্থী বা একজন শিক্ষার্থী ৩,০০০ টাকা করে পেলে প্রায় ১২৫০ জন শিক্ষার্থী কিন্তু এই টাকাটি পাবে। আমি আবারও বলছি এটি কিন্তু একটি নিছক একটি কল্পনার মাত্র হিসাব। মূল টাকার হিসাবটা আমরা এখনো জানি না। এরপরে দাখিল ও এইচএসসি ভোকেশনাল পর্যায়ের শিক্ষার্থীরা পাবে, অর্থাৎ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী ৩০%। নীতিমালায় বলা হচ্ছে ৩০%, অর্থাৎ ৩,৭৫,০০,০০০ টাকা যদি হয় তাহলে সেখানকার ৩০% অর্থাৎ ১,১২,৫০,০০০ টাকা। যদি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর প্রতি শিক্ষার্থী ৫,০০০ টাকা করে পায় তাহলে প্রায় ২,২৫০ জন শিক্ষার্থী এর আওতাভুক্ত হবে বা এই টাকাটি পাবে। দাখিল ও এইচএসসি ভোগের ক্ষেত্রে নবম ও দশম শ্রেণী এটিও দাখিল ও এইচএসসি ভোগ, আগেরটিও কিন্তু দাখিল ও এইচএসসি ভোগ।
এটিও ৩০% আম বা ৩০% টাকা এই নবম, দশম শ্রেণীর শিক্ষার্থীরা পাবে। সেক্ষেত্রে এ এরাও কিন্তু প্রায় ১,১২,৫০,০০০ টাকা পাবে এবং জনপ্রতি ৳৫০,০০০ করে পেলে এখানেও প্রায় ২,২৫০ জন শিক্ষার্থী এই অনুদানের আওতাভুক্ত হবে বা অনুদানটি পাবে। আলিম এইচএসসি, বিএম অথবা ডিপ্লোমা পর্যায়ের শিক্ষার্থীরা। এরা কিন্তু পাবে একাদশ বা দ্বাদশ শ্রেণী হিসেবে এরা পাবে ২০% বা ২০% টাকা। তো সেক্ষেত্রে আ ৩,৭৫,০০,০০০ টাকার ২০% আসে প্রায় ৳৭৫,০০,০০০ টাকা। যেখানে একজন ৳৬,০০০ করে পেলে প্রায় ১,২৫০ জন শিক্ষার্থী কিন্তু এই অনুদানটি প্রাপ্ত হবে। এবং সর্বশেষ ফাজিল ও চতুর্থ পর্যায়ের শিক্ষার্থীরা যারা স্নাতক এবং চতুর্থ পর্যায়ে পড়াশোনা করছে তারা কিন্তু এই ৩,৭৫,০০,০০০ টাকার ১০% টাকা অর্থাৎ প্রায় ৩৭,৫০,০০০ টাকা করে তারা পাবে। যেখানে জনপ্রতি ৳৭,০০০ করে হলে প্রায় ৫৩৪ জন শিক্ষার্থী কিন্তু এই অনুদান প্রাপ্ত হবে। এবারে আমরা দেখব এই আবেদনের সর্বশেষ সময় হচ্ছে কত? এই আবেদনের সর্বশেষ সময় ১০ই মার্চ ২০২১। আবেদনের পদ্ধতি অবশ্যই অনলাইনে এবং আবেদনের লিংক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই আবেদন করতে গেলে যে সকল ডকুমেন্টস প্রয়োজন হবে, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ যেকোনো একটি, এটি রেজিস্ট্রেশন করার সময় প্রয়োজন হবে। পিতা অভিভাবকের জাতীয় পরিচয়পত্র, এটি কিন্তু আবেদনের সময় প্রয়োজন হবে। প্রতিষ্ঠান প্রধান ও বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র। এটি কিন্তু 100% লাল কালি দিয়ে দিয়েছি অর্থাৎ এটি কিন্তু অবশ্যই আপনাকে এই প্রত্যয়নপত্র নিতে হবে। যদি আপনি অন্য কোনো বৃত্তি ইতিমধ্যে পেয়ে থাকেন তাহলে সেই বৃত্তির কাগজপত্র আপনাকে দাখিল করতে হবে। এটিও কিন্তু অবশ্যই আপনাকে প্রদান করতে হবে এবং আপলোড করতে হবে এই দুটি। যে দুটি লাল কালি দিয়ে দেখছেন এই দুটি আপলোড করতে হবে এবং একটি পাসপোর্ট সাইজ ছবি সাধারণত আপনার প্রোফাইল আপডেট করার জন্য প্রয়োজন হবে। থাকলে ভালো হয়, না থাকলেও কোনো সমস্যা অবশ্য হবে না। এই ছিল নীতিমালার বিস্তারিত বিবরণ। এবারে আমরা দেখব কিভাবে এই একজন শিক্ষার্থী হিসেবে আপনি এই অনলাইনে আবেদন করতে পারবেন। চলুন সরাসরি দেখে নেওয়া যাক। প্রিয় দর্শক ও শিক্ষার্থীরা, এবারে আমরা দেখব কিভাবে এই অনুদানের জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান কিংবা একজন শিক্ষক কিংবা একজন শিক্ষার্থী আবেদন করতে পারে অনলাইনে, সেই প্রসেসটি। তো প্রথমেই আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের ল্যাপটপ বা কম্পিউটার কিংবা মোবাইল ফোনের ব্রাউজার ওপেন করতে হবে। আমার ল্যাপটপের ব্রাউজারটি আমি ওপেন করলাম। এরপরে আমি এখানে সরাসরি গুগলের সার্চ ইঞ্জিনটি টাইপ করব, অ্যাড্রেসটি। তাহলে আমাদের সামনে গুগলের সার্চ ইঞ্জিনটি চলে আসবে। এখানে আমরা বিভিন্নভাবেই এই আবেদনের যে প্ল্যাটফর্ম সেখানে প্রবেশ করা যায়। আমরা সহজেই কিভাবে প্রবেশ করা যায় সেটি দেখব। আমরা এখানে TMED লিখব। TMED GOV-BD TMED স্পেস GOV স্পেস BD লিখে আমরা এখানে সার্চ করব। TMED মানে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের একটি ওয়েবসাইট, টেকনিক্যাল অ্যান্ড মাদ্রাসা এডুকেশন ডিভিশন। তো সেই ওয়েবসাইটের আমরা অ্যাড্রেসটি দেখতে পাচ্ছি। এখানে যখন আমরা এই লিঙ্কটি ওপেন করব, আমি একটি নতুন ট্যাবে এটি ওপেন করছি। এটি যখন আমরা ওপেন করব তখন আমাদের কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বিভাগের যে ওয়েবসাইট সেটি আমাদের সামনে ওপেন বা উন্মোচন হয়ে যাবে। এই ওয়েবসাইটের ডান সাইডে একটু নিচে নামলেই দেখতে পাবো এই জায়গাতে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের আর্থিক অনুদানের অনলাইন আবেদন সংক্রান্ত একটি নতুন করে ফিচার এখানে সংযুক্ত করা হয়েছে। এই ফিচারের এখানে আমরা অনুদান নীতিমালা ২০২১ টি আমরা দেখতে পাবো। এখানে ক্লিক করলে এখানে অনুদান সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখতে পাবো। আর এখানে আমরা অনলাইন আবেদন কিভাবে করতে হয় বা কোন প্ল্যাটফর্মে আবেদন করতে হয় সেটিতে আমরা প্রবেশ করতে পারবো। এবারে আমরা সরাসরি অনলাইন আবেদন এই লিংকে ক্লিক করব। এখানে যখন আমরা ক্লিক করব তখন নতুন একটি ট্যাবে এটি ওপেন হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি অনলাইনের আবেদন, ছাত্রছাত্রীদের অনলাইন আবেদন, শিক্ষক কর্মচারীদের অনলাইন আবেদন, শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন আবেদন। এভাবে ক, খ, গ ৩ টির জন্য আবার আলাদা লিংক তৈরি করা রয়েছে। তো এই ৩ টির মধ্যে যেহেতু আমি ছাত্রছাত্রীদের অনলাইন আবেদন প্রসেসটি দেখানোর চেষ্টা করব, তাই সরাসরি আমরা ছাত্রছাত্রীদের অনলাইন ট্যাবে ক্লিক করব। যারা শিক্ষক কর্মচারীরা যারা আবেদন করবেন তারা এই শিক্ষক কর্মচারীর অনলাইন আবেদন প্ল্যাটফর্মের যে লিঙ্কটি দেওয়া রয়েছে সেখানে ক্লিক করবেন এবং যারা শিক্ষা প্রতিষ্ঠানের হয়ে আবেদন করবেন
তারা এই নাম্বার লিঙ্ক শিক্ষা প্রতিষ্ঠানের অনলাইন আবেদন সেখানে ক্লিক করবেন। সকলের জন্যই ভিউটি প্রায় একই রকম। আমি নতুন ট্যাবে একটু আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। ছাত্রছাত্রীদের অনলাইন আবেদন এটি নতুন ট্যাবে ওপেন করলাম এই সাইটে। এরপরে শিক্ষক কর্মচারীদের সেটিও ওপেন করলাম। একইভাবে শিক্ষা প্রতিষ্ঠানের যে আবেদন প্ল্যাটফর্ম সেখানেও ওপেন করলাম। আমরা ৩ টিই যদি দেখি একটি করে, প্রথমে ছাত্রছাত্রীদের অনলাইন আবেদন। এখানের প্ল্যাটফর্ম যেরকম আমরা দেখতে পাচ্ছি, এখানে লিখাই রয়েছে শিক্ষার্থীদের আর্থিক অনুদান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। পরেরটিতে যদি আমরা ক্লিক করি, অর্থাৎ শিক্ষক কর্মচারীদের জন্য, সেখানে আমরা দেখতে পাচ্ছি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী আর্থিক অনুদান, এবং প্রতিষ্ঠানের জন্য যে লিঙ্কটি আমরা ওপেন করেছি সেটি যদি আমরা দেখি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক অনুদান, অর্থাৎ এই হেডিং এ কিন্তু লেখা রয়েছে কোনটির জন্য আপনি আবেদন করছেন সেই প্ল্যাটফর্মটি। সবগুলোরই প্রায় বডি একই রকম। বডিতে সামান্য কিছু লিখার পরিবর্তন রয়েছে, কিন্তু প্ল্যাটফর্মটা প্রায় দেখতে একই রকম। তো আমাদের যেহেতু আমরা শিক্ষার্থীদের জন্য আবেদন প্রক্রিয়াটি দেখানোর চেষ্টা করছি, তাই আমরা অন্য ২ টি ট্যাব ক্লোজ করে দিব, যেটি শিক্ষক কর্মচারীদের জন্য এবং প্রতিষ্ঠানের জন্য ২ টি ক্লোজ করে দিয়ে শুধুমাত্র শিক্ষার্থীদের আর্থিক অনুদান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এই লিঙ্কটিকে আমরা ওপেন করে রাখবো। এটি মাই গভর্নমেন্ট, অর্থাৎ আমার সরকারের ওয়েবসাইট। এখানে এই শিক্ষার্থীদের আর্থিক অনুদান সংক্রান্ত এখানে প্রয়োজনীয় কাগজপত্র, সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি, সেবা প্রদানের সময়সীমা এগুলো সম্পর্কে বলা রয়েছে। সেবা সংশ্লিষ্ট তথ্য, এখানে আবেদন ফরম পূরণের নিয়মাবলী দেওয়া রয়েছে। এই জায়গাতে একটি শর্তের কথা বলা রয়েছে যে একটানা প্রতি বছর আর্থিক অনুদান পাবে না। একটানা প্রতি বছর আর্থিক অনুদান পাবে না। অর্থাৎ একজন শিক্ষার্থী প্রতি বছর কিন্তু অনুদান পাবে না। হয়তো ১ বছরের জন্য সে নির্বাচিত হবে। অন্যান্য শর্তগুলো এর আগেও আমরা দেখেছি। প্রয়োজনে আবারও এগুলো নিয়ে কথা বলব। আবেদন ফর্ম পূরণের নিয়মাবলীতে বলা হচ্ছে, আবেদন ফর্মের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করুন। অর্থাৎ আপনি যখন আবেদন করবেন সেখানে যে ফর্মটি ওপেন হবে সেটিতে যে লাল চিহ্ন বা লাল তারকা বা লাল স্টার, যে রেড স্টার দেওয়া রয়েছে কিছু তথ্যের পাশে, সেগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। অন্য ঘরগুলো পূরণ ঐচ্ছিক, অর্থাৎ যেগুলোতে স্টার চিহ্ন দেওয়া নাই রেড কালারের, সেগুলোতে ইচ্ছে করলে আপনি পূরণ করতে পারেন, না ইচ্ছা করলে নাও পূরণ করতে পারেন। ২ এ বলা হচ্ছে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বে প্রয়োজন হলে সংরক্ষণ করা যায়। অর্থাৎ আপনি যখন আবেদন করবেন, প্রয়োজনে আপনি সেটাকে সেভ করে রাখতে পারবেন। অর্থাৎ আবেদন করার জন্য যে তথ্যগুলো প্রয়োজন হবে ফর্মে, সেই তথ্যগুলো দেওয়ার পর হয়তো দেখা যাচ্ছে ২-১ টি তথ্য সম্পর্কে আপনি নিশ্চিত নন। সেই তথ্যগুলো নিশ্চিত হওয়ার জন্য হয়তো আপনাকে আরেকটু সময় প্রয়োজন, ১ দিন বা ২-৩ ঘন্টা। সেক্ষেত্রে আপনি কিন্তু এই আবেদন ফর্ম পূরণ করার সময় যে তথ্যগুলো ইতিমধ্যে পূরণ করেছেন সেগুলোকে সেভ করে রাখতে পারবেন, ড্রাফট করে রাখতে পারবেন। সকল তথ্য পূরণ করা হলেই কেবলমাত্র আপনি সেটি সাবমিট করবেন। পরবর্তীতে সেবা ব্যবস্থাপনা অপশন হতে ড্রাফট আবেদন পুনরায় শুরু করা যাবে। যে কথাটি আমি বললাম, পরবর্তীতে এই ড্রাফটটি ওপেন করে আবারও বাকি তথ্যগুলো পূরণ করে এপ্লাই করা যাবে। ৩ এ বলা হচ্ছে, আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটি স্বতন্ত্র ট্র্যাকিং নাম্বার প্রদান করা হবে, যেটা অনলাইনের মাধ্যমে জেনারেট হবে। যেটা ব্যবহার করে সেবা ব্যবস্থাপনা অপশন হতে আবেদনের অগ্রগতি জানা যাবে। অর্থাৎ আপনি যখন আবেদন করবেন তখন আপনাকে একটি ট্র্যাকিং নাম্বার প্রদান করা হবে, এবং সেই ট্র্যাকিং নাম্বার ব্যবহার করে পরবর্তীতে এই আপনার সেবাটা কতদূর এগোলো বা আপনার আবেদনের প্রক্রিয়াটি কি সেটি কিন্তু আপনি জানতে পারবেন। তো চলুন আমরা শুরু করি। এবারে আমরা আবেদন করুন এই যে ট্যাবটি দেওয়া রয়েছে সেখানে আমরা ক্লিক করব। এখানে যখন আমরা ক্লিক করব তখন প্রথমেই আপনাকে এরকম একটি ফিচার সম্বলিত ওয়েবসাইট পেজ ওপেন হবে। এখানে নিয়মাবলী দেওয়া রয়েছে। নতুন ব্যবহারকারী হলে নিবন্ধন বাটনে ক্লিক করে নিবন্ধন সম্পন্ন করুন। যে মোবাইল নাম্বার দিয়ে নিবন্ধন করেছেন উক্ত নম্বরটি এবং মোবাইল নম্বরের প্রেরিত পিন কোড ব্যবহার করে লগইন করুন। পিন কোড ভুলে গেলে পিন কোড পুনরুদ্ধার বাটনে ক্লিক করুন। অর্থাৎ এই পেজে যে অপশনগুলি দেওয়া রয়েছে সেগুলো সম্পর্কে আপনাকে বর্ণনা করা হয়েছে। আপনি যদি নতুন ব্যবহারকারী হয়ে থাকেন, অবশ্যই আপনাকে নিবন্ধন বাটনে ক্লিক করে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আপনি এখানে যে মোবাইল নাম্বার দিয়ে নিবন্ধন করবেন, সেই নিবন্ধনকৃত মোবাইল নাম্বারটি পরবর্তীতে ব্যবহার করে এবং পিন কোড আপনাকে যেটি দেওয়া হবে মোবাইলে, সেই পিন কোড ব্যবহার করে আপনি কিন্তু লগইন করতে পারবেন। তার আগে নয়। যদি কোনো কারণে আপনার পিন কোড ভুল হয়ে যায়, তাহলে পিন কোড পুনরুদ্ধার বাটনে ক্লিক করে
প্রয়োজনীয় তথ্য প্রদান করে আবারও আপনি এই পিনকোড পুনরুদ্ধার করে নিতে পারবেন। নতুন পিনকোড পেয়ে যাবেন। একজন নতুন ইউজার হিসেবে যেহেতু আপনাকে নিবন্ধন করতে হবে, যেমন ধরুন আমি এখনো নিবন্ধন করি নাই। এই কারণে আমি এখানে নিবন্ধন বাটনে ক্লিক করব। নিবন্ধন বাটনে ক্লিক করলেই এই ধরনের একটি পেজ ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন ব্যবহারকারীর ধরন, অর্থাৎ আপনি ব্যক্তি হিসেবে করছেন আবেদনটি নাকি প্রতিষ্ঠান হিসেবে। যদি প্রতিষ্ঠান হন প্রতিষ্ঠানে সিলেক্ট করবেন, যদি ব্যক্তি হন ব্যক্তি সিলেক্ট করবেন। যেহেতু শিক্ষার্থীরা ব্যক্তি হিসেবে আবেদন করে এইজন্য ব্যক্তিতেই আপনারা সিলেক্ট করবেন বা শিক্ষার্থীরা সিলেক্ট করবে। যদি প্রতিষ্ঠানের হয়ে কেউ আবেদন করে, প্রতিষ্ঠানের হয়ে তাহলে প্রতিষ্ঠানে ক্লিক করবে। একজন শিক্ষক কর্মচারী হলেও তিনি কিন্তু ব্যক্তি হিসেবে এখানে আম রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন বা নিবন্ধন সম্পন্ন করবেন। মোবাইল নম্বর এখানে বলে দেওয়া রয়েছে ইংরেজিতে এবং রেড স্টার দেওয়া রয়েছে, অর্থাৎ আপনাকে অবশ্যই স্টার বাটন রেড যেহেতু দেওয়া আছে অবশ্যই এই তথ্যটি আপনাকে দিতে হবে এবং ইংরেজিতে পূরণ করতে হবে। এখানে কান্ট্রি কোড +880 এটি দেওয়াই রয়েছে যেহেতু বাংলাদেশ থেকে আমরা আবেদন করছি। যদি অন্য দেশ থেকে আবেদন করেন তাহলে সেক্ষেত্রে এখানে ক্লিক করলেই কিন্তু আপনার অন্যান্য দেশগুলো ওপেন হয়ে যাবে, সেখানকার কান্ট্রি কোড বসে যাবে। তো যেহেতু আমি বাংলাদেশ থেকে আবেদন করছি তাই এখানে আমি আমার নাম্বারটি ব্যবহার করব +880-1767491559। আমার নাম্বারটি প্রদান করার পর আমার পূর্ণ নামটি এখানে লিখব। ইংরেজিতে লিখতে বলা হয়েছে, আমি ইংরেজিতে টাইপ করে লিখব এস এম তাহমিদ সাদিক। লিখার পরে আমি এখানে বলে দেওয়া আছে চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করবেন। আমি এখানে নিবন্ধন বাটনে ক্লিক করব, লগইন নয়, কারণ আমি এখনো নিবন্ধন করি নাই। তাহলে কি করলাম? ব্যবহারকারী ধরনের ব্যক্তি, ইংরেজিতে মোবাইল নাম্বার এবং পূর্ণ নামটি লিখে নিবন্ধন বাটনে ক্লিক করব। যখনই আমি নিবন্ধন বাটনে ক্লিক করব, আপনাকে একটি মেসেজ দেওয়া হবে, আপনার নিবন্ধন সফলভাবে সম্পন্ন হয়েছে। লগইন করার জন্য আপনার মোবাইলে পাঠানো পিন কোড ব্যবহার করুন। আপনাকে খুব শীঘ্রই লগইন পাতায় নেওয়া হবে। অর্থাৎ আপনাকে কিন্তু লগইন করার জন্য আপনার মোবাইলে একটি পিন কোড পাঠানো হয়েছে। আমার মোবাইলেও একটি পিন কোড পাঠানো হয়েছে। সেই পিন কোডটি আমরা এখন ব্যবহার করে লগইন করব। তো আমাদের কাছে লগইন পেজটি ওপেন হয়ে গেছে। আমার মোবাইল নাম্বারটি বসেছে। এখানে আমি পিন কোড ব্যবহার করব। এখানে যদি আপনি চিহ্নিত আইকনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার পিন কোডটি দেখা যাবে। আমি চিহ্নিত অপশনে ক্লিক করছি না। আমার পিন কোডটি সরাসরি এখানে বসিয়ে দিচ্ছি। যখন পিন কোডটি আপনি এখানে প্রবেশ করাবেন, আপনার মোবাইলে যে পিন কোডটি পেয়েছেন সেটি প্রবেশ করার পর লগইনে ক্লিক করলে আপনার আবেদনের পেজটি ওপেন হয়ে যাবে। এবারে কিন্তু আপনাকে এখানে জাতীয় পরিচয়পত্র অথবা নিবন্ধন সনদের যেকোনো একটি নাম্বার আপনাকে দিতে হবে। আমি আবারও বলছি, আপনাকে হয় নিবন্ধন সনদ অথবা আপনাকে আপনার জাতীয় পরিচয়পত্র যে নাম্বার সেটি কিন্তু আপনাকে এবার ব্যবহার করতে হবে। যেকোনো একটি ব্যবহার করার মাধ্যমেই কিন্তু এটি আপনি আবেদনটি করতে পারবেন। কেননা এটি লাল তারকা চিহ্নিত অপশন দেওয়া রয়েছে, মার্ক দেওয়া রয়েছে। সুতরাং এটি অবশ্যই আপনাকে প্রদান করতে হবে। যাদের জন্ম নিবন্ধন নম্বর রয়েছেন, জন্ম নিবন্ধন নম্বর প্রদান করবেন। যাদের ন্যাশনাল আইডি কার্ড রয়েছে, আপনি ন্যাশনাল আইডি কার্ড এখানে প্রদান করবেন। তো আমি জাতীয় পরিচয়পত্র নম্বর দেওয়ার পরে এখানে আমি জাতীয় পরিচয়পত্র নম্বরটি আমার লিখব। জাতীয় পরিচয়পত্র নম্বরটি লিখা হলেই এখানে জন্ম তারিখের অপশনে অটো ক্যালেন্ডার থেকে আমার সাল এখানে আমি প্রদান করব। আপনি আপনার সালটি প্রদান করবেন। তাহলে দেখতে পাবেন যে আপনার তথ্যটি যাচাই হয়ে গেছে। অর্থাৎ আপনাকে বাংলাদেশ সরকারের সেন্ট্রাল থেকে আপনাকে এটি যাচাই করা হবে যে আপনার সবকিছু ঠিক আছে কিনা। নতুবা কিন্তু আপনাকে এখানে প্রবেশ করতে দেওয়া হবে না। এবার যাচাই করুন, যখনই আপনি ক্লিক করবেন তখনই করে বলবে যে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার যদি স্মার্ট কার্ড হয় তাহলে তো কোনো সমস্যাই নেই। কিন্তু যদি জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড না হয়ে পুরাতন কার্ডগুলো হয়ে থাকে তাহলে অবশ্যই প্রথমে জন্ম সালটি আপনাকে বসাতে হবে। জন্ম সালটি বসালেই দেখবেন অনুগ্রহ করে জাতীয় পরিচয়পত্র সংশোধন করুন এই যে কথাটি আসছে সেটি আর থাকবে না। এবার যাচাই করুন যখন আপনি দিবেন প্রবেশ করার জন্য তখন দেখবেন আপনার নাম এবং আপনার পিতার নাম এবং আপনার মাতার নাম এই ৩টি
তথ্য চলে আসবে। যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমি এখানে ক্লিক করার পর আমার তথ্য সঠিক এবং তথ্য ব্যবহার করুন। এই তথ্য ব্যবহার করার মাধ্যমে আমি কিন্তু আমার আবেদনে চলে যেতে পারবো। আমার প্রোফাইলটি হালনাগাদ করা হয়ে গেছে। এভাবে আপনাদের প্রোফাইলটিও হালনাগাদ করা হবে। ধন্যবাদ। তারা অটো মেসেজ আমাকে দিয়েছে। এরপরে আমি কিন্তু এই যে আর্থিক অনুদান, এই আর্থিক অনুদানের পেজটি কিন্তু ওপেন হয়ে গেছে। এবার ১ম এ যে কাজটি আমাদেরকে করতে হবে সেটি হচ্ছে প্রতিষ্ঠানের ধরন নির্বাচন করতে হবে। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি আপনি শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে কারিগরি সিলেক্ট করবেন, আর মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হয়ে থাকলে মাদ্রাসা সিলেক্ট করবেন। ধরে নিলাম আমি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থী হিসেবে এই অনুদানের জন্য আবেদন করছি। তাহলে আমি এখানে কারিগরি সিলেক্ট করব। দেখুন সিলেক্ট হয়ে গেছে। এরপরে বিভাগের জায়গাতে ধরুন আমার প্রতিষ্ঠানটি রাজশাহী বিভাগে, আমি রাজশাহী সিলেক্ট করব। এরপরে অটোমেটিক্যালি এখানে আমার ডিস্ট্রিক্ট চলে আসবে। ধরে নিলাম আমার প্রতিষ্ঠানটি বগুড়াতে, বগুড়া সিলেক্ট করলাম। এরপরে সেখান থেকে যে উপজেলাতে আমার প্রতিষ্ঠান সেই উপজেলাটি সিলেক্ট করতে হবে। ধরে নিলাম এটি বগুড়া সদরে অবস্থিত। তাহলে বগুড়া সদরের যে কারিগরি প্রতিষ্ঠানগুলো রয়েছে সবগুলোর নাম এখানে চলে আসবে। সেখান থেকে আমি ক্লিক করে সিলেক্ট করব বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট। বগুড়া পলি লিখলে দেখতে পাবেন বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট চলে আসছে। এটি আমি সিলেক্ট করলাম। এটি সিলেক্ট করলে অটোমেটিক্যালি ভাবে আমার প্রতিষ্ঠানের EIN নাম্বারটি বসে যাবে। এরপর আরেকটি অটো ফিল আপ অপশন রয়েছে, সেটি হচ্ছে আপনার অভিভাবকের জাতীয় পরিচয়পত্র নম্বর। যখনই আপনি অভিভাবকের পরিচয় নাম্বার একটি নাম্বার টাইপ করার চেষ্টা করবেন তখনই কিন্তু একটি নতুন পেজ ওপেন হবে। এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরটি আপনার অভিভাবকের বা পিতার জাতীয় পরিচয়পত্র নম্বরটি এখানে আপনি টাইপ করবেন। আমি কপি করে রেখেছি তাই পেস্ট করে দিলাম। এরপরে জন্ম তারিখ সিলেক্ট করতে হবে। আমি আপনার পিতার জন্ম তারিখ যেটি NID অনুযায়ী জাতীয় পরিচয়পত্র নম্বর অনুযায়ী সেটি আপনি সিলেক্ট করবেন। আমি আমার পিতার জাতীয় পরিচয়পত্র নম্বরটা জন্ম তারিখ সিলেক্ট করে ফেললাম। এরপর এখান থেকে আমি যাচাই করুন যখন ক্লিক করব তখন অটোমেটিক্যালি আমার অভিভাবকের নাম যেটি সেটি অটোমেটিক্যালি কিন্তু এখানে বসে যাবে। এরপরে এখানে আরেকটি কাজ আপনাকে করতে হবে, যেহেতু সবই রেজিস্টার দেওয়া রয়েছে সবই আপনাকে পূরণ করতে হবে। তো প্রথমে আমি যেহেতু ল্যাপটপ থেকে কাজ করছি তাই আমি ইংরেজি নামগুলো আগে পূরণ করে নেব। শিক্ষার্থীর নাম, আমার নাম, যেহেতু আমি শিক্ষার্থী হিসেবে আবেদন করছি তাই আমার নামটি এখানে ইনপুট দিব। এরপরে ইংরেজিতে যে অপশনগুলো পূরণ করতে বলা হয়েছে, শিক্ষার্থীর রোল নাম্বার, ধরে নিলাম আমার রোল নাম্বার এটি অবশ্যই কিন্তু বর্তমানে আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত রয়েছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানের বোর্ড রোলটি আপনি ব্যবহার করবেন, অথবা আপনার ID নাম্বার সেই শিক্ষা প্রতিষ্ঠানের। এবারে ইংরেজিতে মোবাইল নাম্বার 11 ডিজিটের চেয়েছে, তো অবশ্যই এখানে কান্ট্রি কোড প্রয়োজন হবে না। কান্ট্রি কোড ছাড়াই আপনাকে এখানে মোবাইল নাম্বারটি ইনপুট দিতে হবে। এরপরে এই সাইডে আমি দেখতে পাচ্ছি এটি ইংরেজিতে লেখা হয়ে গেছে। এরপরে পরিবারের মোট সদস্য সংখ্যা ইংরেজিতে ধরে নিলাম আমার পরিবারের সদস্য সংখ্যা বর্তমানে 6 জন, 6 টাইপ করলাম। পরিবারের মাসিক আয় ধরে নিলাম আমার বাবার মাসিক আয় 12,000 টাকা, 12,000। এরপরে শুধু নাম্বারটি লিখবেন টাকার অঙ্কে, শুধু টাকার অঙ্কে নাম্বারটি লিখলে এটি হয়ে যাবে। শিক্ষার্থীর NID ও জন্ম নিবন্ধন নম্বর, আমার NID অথবা জন্ম নিবন্ধন নম্বরটি এখানে আমাকে টাইপ করতে হবে। একটি কথা খেয়াল রাখবেন, যদি স্মার্ট কার্ড হয় অবশ্যই স্মার্ট কার্ডের ক্ষেত্রে তো কোনো অপশন নেই। যদি ন্যাশনাল ID কার্ড হয় তাহলে আপনি সরাসরি স্মার্ট কার্ডে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি আপনি ইনপুট দিবেন। কিন্তু যদি আপনার সেটি স্মার্ট কার্ড না হয়ে আপনার অন্য নাম্বার হয়, অর্থাৎ আগের পুরাতন জাতীয় পরিচয়পত্র নাম্বার হয়, তাহলে কিন্তু অবশ্যই প্রথমে জন্মসালটি ব্যবহার করবেন। যেহেতু আমারটি পুরাতন তাই আমি আমার জন্মসালটি আগে বসিয়ে তারপরে অন্যান্য নম্বরগুলো বসানোর চেষ্টা করব। জন্মসনদ নম্বরটি আমি ইংরেজিতে বসিয়ে ফেললাম। ইমেইলটি সাধারণত ইংরেজিতেই হয় তাই আমি ইমেইলটি ইংরেজিতে, আমার যে ইমেইল অ্যাড্রেস সেটি আমি এখানে
ইনপুট দিব। আপনাদের ক্ষেত্রে আপনাদেরটাই ব্যবহার করবেন। মোটামুটি ইংরেজি লিখা যে ফিল্ডগুলো সেগুলো কিন্তু পূরণ করা হয়ে গেছে। এবার বাংলাতে যেহেতু ফিল্ড পূরণ করতে হবে, আমি যেহেতু ল্যাপটপ ব্যবহার করছি তাই আমাকে বাংলাতে ফিল্ড পূরণ করার জন্য আমাকে কিন্তু বিজয়ের সেটিং চেঞ্জ করে নিয়ে ইউনিকোডে করতে হবে। কারণ ইউনিকোড ছাড়া কিন্তু আমি এখানে টাইপ করতে পারবো না। আপনারা যারা মোবাইল থেকে করবেন তারা কিন্তু সহজেই অভ্র কিবোর্ড ব্যবহার করে সহজেই কিন্তু বাংলায় নামগুলো লিখতে পারবেন। এটি কিন্তু মোবাইল থেকেও এই অ্যাপ্লিকেশনটি পূরণ করা যাবে। তো আমার নাম এখন আমি এখানে ইংরেজিতে লিখব, বাংলাতে লিখব। শ্রেণী, সেমিস্টার। আপনি যদি ডিপ্লোমা শিক্ষার্থী হন তাহলে যেই সেমিস্টারে রয়েছেন সেই সেমিস্টারটি লিখবেন। আর যদি অন্যান্য শিক্ষার্থী হয়ে থাকেন জেনারেল বা মাদ্রাসা শিক্ষার্থী, আর যদি মাদ্রাসা শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আপনি যে বর্ষে অধ্যয়ন করছেন বা যে শ্রেণীতে অধ্যয়ন করছেন সেই শ্রেণীটি লিখবেন। ধরে নিলাম আমি ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী, তাই আমি ষষ্ঠ লিখব। এরপরে এখানে আমাকে আরো কিছু নাম ইনপুট দিতে হবে। পিতার নাম, পিতার নামটি যেহেতু এর আগে যদি আপনার পিতা এবং অভিভাবক আলাদা হয় তাহলে আলাদা আলাদা লিখতে হবে। আমার পিতার নামটি আমি যেহেতু একই পিতা এবং অভিভাবক তাই আমার পিতার নামটি এখানে কপি করে পেস্ট করে দিলাম। পিতার পেশা, আমার পিতার পেশা আমি লিখবো, আপনাদের পিতার পেশা আপনারা লিখবেন। মাতার নাম লিখতে হবে বাংলাতে, মাতার নাম লিখবো আমি। মাতার পেশা, এরপরে আর কিছু লিখতে সম্ভবত হবে না। এখানে শুধু শিক্ষার্থীর বর্তমান ঠিকানা লিখতে হবে, যেভাবে এনআইডি কার্ডে রয়েছে সেভাবে দিয়ে লিখবেন। ধরুন এইভাবে লেখা রয়েছে গ্রাম, পোস্ট, থানা বা উপজেলা এবং জেলা। লেখা হয়ে গেছে। এখন আরো কিছু বিষয় আপনাকে দেখতে হবে। প্রথম থেকে যদি দিয়ে দেখে আসি আমরা আমাদের আবেদনটি সব ঠিক আছে, এগুলো ঠিক আছে, এগুলো ফিল পূরণ করা হয়ে গেছে, এগুলো ফিল পূরণ করেছি। আবেদনের কারণ, আপনি যে কারণে এই অনুদানটি পেতে চাচ্ছেন এখানে কিন্তু সেই আবেদনের কারণ আপনাকে নির্বাচন করতে হবে। মনে রাখবেন আপনি যে কারণের জন্য আবেদন করছেন বা অনুদান পেতে আগ্রহী অবশ্যই সেই কারণের উপরেই কিন্তু আপনার প্রতিষ্ঠান প্রদানের প্রত্যয়নপত্র আপনাকে নিতে হবে। ধরুন এখানে যখন আমি ক্লিক করব এখানে বেশ কিছু অপশন আসবে যেগুলোর কারণে এই অনুদান দেওয়া হবে, যেমন জটিল ও ব্যয়বহুল রোগ, দৈব দুর্ঘটনা, শিক্ষা ব্যয় নির্বাহ, দরিদ্র মেধাবী শিক্ষার্থী হিসেবে, প্রতিবন্ধী হিসেবে এবং অনগ্রসর সম্প্রদায় হিসেবে। ধরে নিলাম আমি দরিদ্র মেধাবী হিসেবে এখানে নির্বাচন করলাম, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই দরিদ্র মেধাবীর আপনাকে দিতে হবে প্রত্যয়নপত্র, প্রতিষ্ঠান প্রদানের প্রত্যয়নপত্র দিতে হবে। আর যদি আপনার সে অন্য কিছু হয়ে থাকে, ধরে নেন আপনি এখানে জটিল ও ব্যয়বহুল রোগের কথা বললেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার চিকিৎসার বা ডাক্তারের সার্টিফিকেট আপনাকে এখানে প্রদান করতে হবে। আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে সমাজসেবা অধিদপ্তরের যে সার্টিফিকেট সেটি আপনাকে আপলোড দিতে হবে। সেটি কিন্তু আপনার প্রত্যয়নপত্র হিসেবে গ্রহণ হবে। তবুও কিন্তু আপনাকে প্রত্যয়নপত্র নিতে হবে আপনার প্রতিষ্ঠান প্রদানে। একাধিক কাগজ বা ডকুমেন্ট কিন্তু আপনি আপলোড করতে পারবেন। এভাবে আপনার প্রয়োজনের
প্রয়োজনের কারণটি আপনি এখানে সিলেক্ট করবেন। শিক্ষা প্রতিষ্ঠানের ধরন, যেহেতু আমি বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট দিয়েছি, এটি একটি ডিপ্লোমা শিক্ষা প্রতিষ্ঠান, তাই সেখান থেকে আমি ডিপ্লোমা সিলেক্ট করব। শেষের দিকে রয়েছে ডিপ্লোমা। যারা অন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে আবেদন করছেন তারা অন্যগুলোই সিলেক্ট করবেন। যদি ফাজিল হয়ে থাকেন ফাজিল, আলিম হয়ে থাকে আলিম, এভাবে যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী আপনারা সেটি নির্বাচন করবেন। এবারে জন্ম তারিখ, আমার জন্ম তারিখ জানতে চাওয়া হয়েছে এখানে। সুতরাং আমার জন্ম তারিখের এই ক্যালেন্ডারে ক্লিক করার পর প্রথমে আমি সাল সিলেক্ট করব। সাল সিলেক্ট করার পরে সেখান থেকে আমি মাস সিলেক্ট করব এবং তারপরে দিন সিলেক্ট করব। এইভাবে আমার তাহলে জন্ম তারিখটি বসে যাবে। তাহলে এই সাইডে সকল ফিল্ডগুলোই কিন্তু আমি পূরণ করেছি। ডান পাশের আমরা একটা একটি করে চেক দিয়ে আসবো সব ফিল্ডগুলো পূরণ করা হয়েছে কিনা, কেননা সব ফিল্ডগুলোই কিন্তু আপনাকে পূরণ করতে হবে। এখানে লিঙ্গ, যে সকল শিক্ষার্থী যার লিঙ্গ সেটি আপনারা সিলেক্ট করবেন, পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা। অন্যান্য বৃত্তি, এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ অংশ। খেয়াল করুন, অনেক শিক্ষার্থী রয়েছে যারা কিন্তু ডাচ বাংলা ব্যাংক বা অন্যান্য বেশ কিছু সংস্থা থেকে তারা কিন্তু বৃত্তিপ্রাপ্ত হয়ে থাকে। যদি এরকম বৃত্তিপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই হ্যাঁ দিবেন, আর যদি বৃত্তিপ্রাপ্ত না হন তাহলে না দিবেন। যদি হ্যাঁ দেন, খেয়াল রাখবেন এখানে কিন্তু আপনার ২ নাম্বারে অন্যান্য বৃত্তি সম্পর্কিত তথ্য একটি রেজিস্টার একটি লিঙ্ক চলে এসছে, যেখানে আপনাকে আপনার তথ্য আপলোড করতে হবে সেই বৃত্তির এগেইনস্টে। আর যদি না দেন তাহলে কিন্তু সেটি থাকবে না, অর্থাৎ সেই কাগজটি কিন্তু আপনাকে আর প্রদান করতে হবে না। অর্থাৎ আপনি বৃত্তি পেয়ে থাকলে অবশ্যই আপনার সেই তথ্যটি আপলোড করতে হবে, কাগজপত্রটি, যে কাগজের বলে প্রমাণিত হয় যে আপনি বৃত্তি পাচ্ছেন। সেটি একটি প্রত্যয়নপত্র হতে পারে প্রতিষ্ঠান প্রদানের। আর যদি কোনো বৃত্তি না পেয়ে থাকেন তাহলে এখানে না নির্বাচন করবেন। মোটামুটি আমাদের আবেদন কমপ্লিট করা হয়েছে। এরপরে প্রতিষ্ঠান প্রধান অথবা বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র। আমি আগেই বলেছি এটি কিন্তু মাস্ট বি লাগবে আপনার। প্রতিষ্ঠান প্রধান অথবা বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র আপনি যেটি নিবেন সেটি কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে। ধরে নিলাম আমি কারিগরিতে বৃত্তি পেয়ে থাকি, মেধাবৃত্তি কিংবা স্টেপের যে বৃত্তিগুলো, সেক্ষেত্রে হ্যাঁ দিয়ে এখানেও কিন্তু বৃত্তি সম্পর্কিত একটি প্রত্যয়নপত্র আপনাকে গ্রহণ করতে হবে বা এই বৃত্তির ডকুমেন্ট আপনাকে দেখাতে হবে। হয়তো মেরিট লিস্টের একটা লিস্ট দেখাতে হবে, যেটি সত্যায়ন করা থাকতে হবে। এরপরে আপনাকে সেই কাগজ দুটি আপলোড করতে হবে। কিভাবে আপলোড করবেন? এই আপলোডে ক্লিক করলেই আপনার এরকম একটি উইন্ডো চলে আসবে। এখানে বলাই হচ্ছে যে আপনি যে ফাইলটি যুক্ত করবেন সেটি কিন্তু সর্বোচ্চ 10 মেগাবাইট এবং সেই ফাইলের অনুমোদিত এক্সটেনশন, অর্থাৎ যে সকল ফরম্যাট এখানে গ্রহণ করা হবে সেটি হচ্ছে GIF, PNG, JPEG, JPG এবং PDF। আমি PDF করে রাখছি। সুতরাং ফাইল যুক্ত করুন আমি ক্লিক করব। ক্লিক করলেই এখানে আমার ডেস্কটপে যে TMED নামে ফোল্ডারটি করে রেখেছি সেখানে কিন্তু আমার প্রত্যয়নপত্রটি আমি এখানে আপলোড করব। আপলোড করার পর এখানে যখন সিলেক্ট ওপেন করার পর আপলোড বাটনে ক্লিক করব, এখানে দেখা যাচ্ছে প্রত্যয়নপত্র আমার 8.89 মেগাবাইট। আমি আপলোড করুন যখন দিব, এটি 10 মেগাবাইটের মধ্যেই আছে। আপলোড করুন বললে কিন্তু আমার এটি আপলোড হওয়া শুরু করবে। দেখতেই পাচ্ছেন আমার ফাইলটি আপলোড হয়ে গেছে। প্রত্যয়নপত্র নামে যেটি আমি সেভ করে রেখেছিলাম ডেস্কটপে। ইচ্ছা করলে আপনি এখান থেকে দেখতে পারবেন, ডাউনলোডও দিতে পারবেন। এরপরে অন্যান্য বৃত্তি সম্পর্কিত তথ্য। এই তথ্যটিও আপনাকে এখানে আপলোড করতে হবে। এটি কিন্তু সর্বোচ্চ 1 মেগাবাইটের হওয়া যাবে। এটি আমার ফাইল সাইজটা একটু বেশি, না অল্পই রয়েছে। এটি আমি এখন ওপেন করব। 420 কিলোবাইটের আপলোড করে দিলাম। এটিও কিন্তু স্কলারশিপ ডকুমেন্ট আমার আপলোড হয়ে গেছে। এখন আপনি কিন্তু ইচ্ছা করলে এটা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে পারেন। আবার সরাসরি আবেদন প্রেরণও করতে পারেন। যদি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করেন, মনে রাখবেন তাহলে আপনাকে কিন্তু অবশ্যই এই আবেদনটা সর্বশেষ সময় হচ্ছে এই মাসের 10 তারিখ, 10ই মার্চ। সুতরাং তার মধ্যেই কিন্তু আবেদনপত্র প্রেরণ করতে হবে, অর্থাৎ এটি ড্রাফট করে রাখা। আর যদি মনে করেন যে আপনার সকল তথ্য ঠিক রয়েছে, যা কিছু পূরণ করেছেন, আপনার অন্য কিছু আর তথ্য প্রয়োজন নেই, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবেদন প্রেরণ করুন বাটনে ক্লিক করলে আপনার আবেদনটি পাঠানো হয়ে যাবে বা সাবমিট করা হয়ে যাবে, অনলাইনে আবেদনটি। আমি এটি আর ক্লিক করতে পারছি না, কেননা আমি যেহেতু ডেমো হিসেবে করছি, আমার এখানে সকল তথ্য দেওয়া রয়েছে, যেটি সবকিছু সত্য নয়, কারণ আমি শিক্ষার্থী হিসেবে এগুলো আবেদন করতে পারি না। তাই আমি করছি না। আপনাদের ক্ষেত্রে আপনারা করলে এই আবেদনটি আপনাদের কমপ্লিট হয়ে যাবে।
তো এই ছিল আবেদনের প্রক্রিয়া, কিভাবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অনুদানে শিক্ষার্থীরা অনুদানের জন্য আবেদন করতে পারবে, তার প্রসেস বা প্রক্রিয়াটি।